গায়ে হলুদের শাড়ি পরে স্টেজে বসে আছে রজনী। একটু আগেই সাফায়াত রুয়াত এসেছে। সাদমানের গায়ে হলুদ শেষ হয়েছে। রুয়াতের শরীরে এখনো হালকা জ্বর আছে। সাফায়াত রুয়াতকে ধরে নিয়ে স্টেজে আসলো। রজনী তাকালো বোনের দিকে। রুয়াত হাসলো। বাটি থেকে একটু হলুদ নিয়ে রজনী গালে ছুঁয়ে দিল। তারপর জড়িয়ে ধরে বলল, সকল সুখ তোমার হোক আপা, আর দুঃখরা না ভিড়ুক তোমার তীরে। সাফায়াত হলুদ ছুঁয়ে দিল। হালকা একটু নাচ গান শেষ হলে সাফায়াত রুয়াতকে নিয়ে চলে আসে। রজনী রুমে এসে শাড়ি পাল্টানোর জন্য উদ্যত হলে বিছানায় থাকা ফোনটা বেজে ওঠে। রজনী তাকিয়ে দেখে সাদমান কল করেছে, তাও আবার ভিডিও কল। রজনী রিসিভ করলো ফোনটা। মুহূর্তেই ফোনের স্ক্রিনে ভেসে উঠল সাদমানের মুখশ্রী। রজনী গম্ভীর মুখে বলল, মনে পড়লো আমাকে কল দেওয়ার কথা? সাদমান হাসলো। গায়ে হলুদের শাড়ি সাথে কাঁচা ফুলের গহনায় অপরূপ সুন্দর লাগছে। সাদমান কিছুক্ষণ চেয়ে থেকে শুধালো, অনেক আগেই দিতে চেয়েছিলাম, কিন্তু ফোন ছিল না কাছে, ব্রো নিয়ে গিয়েছিল। কেন? কেন আবার? আমাকে শাস্তি করার জন্য? আমাকে ফোন দিতে দিবে না, কথা বলতে দিবে না। আর কারো ফোন ছিল না কল দেওয়ার জন্য? ছিল, কিন্তু লজ্জারও তো একটা ব্যাপার আছে। ঠোঁট কাটাদের আবার লজ্জা থাকে নাকি? হোয়াট ডু ইউ মিন? আমি বেশরম? বাদ দিন, তা ফোনটা কখন পেলেন হাতে? এই তো একটু আগেই, তবে আমি কিন্তু আপনাকে দেখেছি। কিভাবে? মনে মনে, স্বপ্নে। রজনী হেসে ফেলল। একদম হাসবে না রজনী। কেন? বুকে এসে বেঁধে ইচ্ছে করে টুক করে আপনার গাল টেনে ধরি। তাই বুঝি? আচ্ছা, আমাকে কেমন লাগছে? সাদমান রজনীকে রাগানোর জন্য বলল, মোটামুটি। রজনী ভ্রু কুঁচকাল। তাকে কি সুন্দর লাগছে না গায়ে হলুদের সাজে? মোটামুটি মানে কি? হ্যাঁ, এভাবে মুখের উপর কোনো ছেলে বলে তার হবু বউকে? আপনি কি জানেন আপনাকে মেকআপ ছাড়াই বেশি সুন্দর লাগে? আমাকে কি সুন্দর লাগছে না সাদমান? হালকা মেকআপ করেছি। সাদমান কিছুক্ষণ ভেবে বলল, সুন্দর লাগছে, বাট এত ভারী মেকআপ করবেন না, খবরদার। বিয়েতে দেখা যাবে প্রথম রাতটার অর্ধেকই কেটে যাবে মেকআপ তুলতে তুলতে। রজনী মুখ বাঁকিয়ে বলল, অসভ্য, একটু তো প্রশংসা করতেন আমার। আর এটা ভারী মেকআপ না, আমি খুব সিম্পল সাজ দিয়েছি। মিথ্যা প্রশংসা আমার দ্বারা হয় না। আচ্ছা রাখি। আরে রাগ করছেন কেন? শুনুন। কি বলেন? কাল তো বিয়ে, জানি তো। ফিলিংসটা কেমন? ভালোই। শুধুই ভালো? রেগে বলছেন, জানি তো। আমার তো রাতই কাটছে না, কখন সকাল হবে আর আমি আপনাকে নিজের করে নিতে আসব। উফ, সময়গুলো কাটা মনে হচ্ছে চলতেই চাচ্ছে না। এই প্রেমিক পুরুষের অপেক্ষা দেখে মজা নিচ্ছে। তাড়াতাড়ি আসবেন, ভোর হলেই চলে আসি, কি বলেন? রজনী হেসে বলল, চলে আসুন। রাখছি, ঘুমান, কাল দেখা হচ্ছে আমাদের। রজনী ফোনটা কেটে দিল। তারপর মেকআপ শাড়ি বদলে থ্রি পিস পরে নিল। রুয়াত বাসায় ফিরেই ঘুম দিয়েছে। শরীরটা আর ভালো লাগছে না। এই শরীর খারাপ নিয়েও সারাদিন কাজ করেছে। রুয়াত মোটেও চায় না শরীর খারাপ দেখে হাত পা গুটিয়ে সব কাজকর্ম শাশুড়ি ননদের উপর ছেড়ে দিতে। শারমিন বেগম তাকে অনেক মানা করেছিল কাজকর্ম না করতে, কিন্তু রুয়াত শুনেনি। হলুদ বাটা থেকে শুরু করে গায়ে হলুদের সব কাজ রুয়াত করেছে। সাফায়াত কাজে ব্যস্ত থাকায় জানতে পারেনি। এখন মায়ের কাছে শুনে রাগে কিরমির করছে। সাফায়াত রুমে এসে দেখে রুয়াত শাড়ি পাল্টে ঘুমিয়ে পড়েছে। সাফায়াত ডাকলো না, শরীর ভরা রাগ নিয়ে শুয়ে পড়ল। সকাল হতেই রুয়াত ঘুম থেকে উঠে কাজে লেগে পড়তে নিলে সাফায়াত বাড়ি ভর্তি সবার সামনে ধমক দিয়ে ঘরে নিয়ে আসে। এই তো রুয়াত ড্রয়িং রুমে বসে শাশুড়ির হাতে হাতে কাজ করছিল। সাফায়াত ঘুম থেকে উঠে রুয়াতকে না দেখতে পেয়ে বাইরে এসে দেখে রুয়াত কাজ করছে। আশ্চর্য, কাজ করার জন্য তো লোক রাখা হয়েছে, তারপরও এরা কেন কাজ করবে?
তার উপর রুয়াতের শরীরও ভালো না, তাই লোকজন ভুলে ধমকে নিয়ে আসে। রুয়াত মুখ ফুলে বসে আছে রুমে। সাফায়াত আর চোখে রুয়াতকে দেখল। রুয়াত রেগে বলল, আশ্চর্য, আপনি এভাবে ধমকে নিয়ে আসলেন কেন আমায়? তো কিভাবে নিয়ে আসবো? লোকজন কি ভাবলো তাতে আমাদের কি? সবাই বলবে বাড়ির বউ হাত পা গুটিয়ে বসে আছে। থাকবে দুদিন তারা, তারপর চলে যাবে। তাদের বলা না বলায় কি আসে যায়? আমার ভালো লাগছে না এভাবে বসে থাকতে। আপনি না বাড়ির ছেলে, আপনি এভাবে বসে আছেন কেন? যান, সাদমান ভাইয়াকে সাহায্য করুন। তার জন্য নাইমুর আছে, আমার যেতে হবে না। তুমি চুপচাপ রেডি হও। আর তুমি কোন আগে এই শরীর নিয়ে কাজ করতে যাও? কাজ হাতে দিতে মানা করেছিলাম না? অসহ্যকর, আপনি সেটা জানেন? জানলাম, কিন্তু কিছু করার নেই। এই অসহ্যকরকেই টলারেট করতে হবে সারা জীবন। সাদমান সকাল সকাল গোসল করে শেরওয়ানি পরে রুমে বসে আছে। নাইমুর হাত বাড়িয়ে ঘড়ির দিকে হা করে তাকিয়ে আছে। সবে বাজে 10টা, আর এই ছেলে এখনই রেডি হয়ে বসে আছে। সাদমান নাইমুরকে ঘড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, এই ব্রো, এর বন্ধু ব্রো, বোনের স্বামী দুলাভাই, কখন যাব আমি বিয়ে করতে? নাইমুর হতাশ হয়ে জবাব দিল, এখনো সময় হয়নি সাদমান, আরো অনেকটা সময় আছে। এত সকাল সকাল কেউ বিয়ে করতে যায়? আশ্চর্য, 10টা বাজে। এটা এখনো সকাল মনে হয় তোমার কাছে? কত বেলা হয়ে গেছে। আর এখন না গেলে এই সমস্যাটা কোথায়? আমার বিয়ে, আমার শ্বশুরবাড়ি, আমার বউ, সেখানে যেতে হলে আমার সময়ের অপেক্ষা করতে হবে? হ্যাঁ ভাই, করতে হবে। আর জ্বালাস না, সময় হলে তোকে নিয়ে যাব। এবার চুপ থাক। এটা কিন্তু অন্যায়। শালার সময়ও আমার সাথে বাটপারি করা শুরু করে দিয়েছে। এই দিন না, আমারও দিন আসবে, দেখে নেব। আমেরিকায় বসে বসে দেখে নিস। আমি আসছি রেডি হয়ে। রুম থেকে বের হবি না। মেয়েদের ও তো বলতে হয় না, যতবার তোকে বলতে হচ্ছে আমার। নাইমুর চলে গেল। সাদমান রুমে পায়চারি করতে লাগলো হাতে ঘড়ি নিয়ে। রজনী অফ হোয়াইট কালারের বেনারসিটা পরে বসে আছে রুমে। মুখে তেমন মেকআপ করেনি গতকাল রাতে সাদমানের কথা স্মরণ করে। হঠাৎ ফোন বেজে ওঠায় তাকিয়ে দেখলো রুয়াত ফোন করেছে। রজনী রিসিভ করতেই রুয়াতকে দেখতে পেল। রুয়াত মুগ্ধ হয়ে দেখছে তার বোনকে। কি স্নিগ্ধ লাগছে তার বোনকে। রজনী গম্ভীর মুখে বলল, কত দূর তুই? কখন আসবি? আমরা গাড়িতে আপা, বাসার কাছাকাছি। সাদমান ভাইয়া তোমাকে আজ এই রূপে দেখলে ট্রাস্ট মি হার্ট অ্যাটাক করে বসবে। রজনী লজ্জা পেল। রাখছি, অপেক্ষার প্রহর গুণ সাদমান ভাইয়ের আসার। সাফায়াত দীর্ঘশ্বাস ফেলল। এত এনার্জি কোথায় পায় এই মেয়ে, মাথায় আসে না তার। এমন একটা ভাব ধরে আছে, মনে হচ্ছে সে পুরোপুরি সুস্থ। রুয়াত ব্ল্যাক কালারের শাড়ি পরেছে, সাফায়াত ব্ল্যাক স্যুট পরেছে। সামনের গাড়িতে সাদমান আছে। দেখতে দেখতে তারা রজনীদের বাসার সামনে চলে আসে। রুয়াত বাড়িতে পা রাখতেই কোণে পক্ষ হয়ে গেট আটকে দাঁড়ালো। 30,000 টাকা না দিলে ঢুকতেই দিবে না। সাদমান সরু চোখে তাকালো রুয়াতের দিকে। সে তো একটা টাকাও নিয়ে আসেনি। এখন কি বিয়ে করতে এসে ভাইদের কাছে হাত পাততে হবে? সাদমান সাফায়াতের দিকে তাকিয়ে বলল, ব্রো, আমি তো টাকা নিয়ে আসিনি, প্লিজ তুমি দিয়ে দাও, আমি বাসায় ফিরেই দিয়ে দেব। সাফায়াত জবাবে বলল, আমি কি এত টাকা নিয়ে আসছি নাকি? এই রুয়াত, এটা কিন্তু ঠিক না, টাকা আনিনি আমরা। তাহলে ঢুকতো হবে না, দাঁড়িয়ে থাকুন বাহিরে। নাইমুর ভাগ্যিস 15,000-এর মতো টাকা এনেছিল। সেটা সাফায়াতের হাতে দিয়ে বলল, আমার কাছে এটা আছে। সাদমান বোকা টাকা না এনে বিয়ে করতে চলে আসে। তোর কাছে থাকলে এগুলো দিয়ে ম্যানেজ কর। সাফায়াত তর্ক বিতর্ক খুব কম করে, তার সব ভালো লাগে না। নিজের কাছে 10,000-এর মতো ছিল, সেগুলো রুয়াতের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আর নেই, 15,000-এর মতোই আছে। রুয়াত টাকাটা নিয়ে ঢুকতে দিল সবাইকে। সাদমানকে বসানো হলো ড্রয়িং রুমে। তার সামনেই রজনী বসে আছে ঘোমটা টেনে। মাঝখানে সাদা পাতলা পর্দা দেয়া। রজনীর মুখটা এখনো দেখার সৌভাগ্য হয়নি তার। কাজী এসে বিয়ে পড়ানো শুরু করলো। রজনীকে কবুল বলতে বলল। রজনীর নিঃশ্বাস ভারী হয়ে আসলো।
শাড়ির আঁচল খামচে ধরে সময় নিয়ে কবুল বলল। সাদমানকে বলতে বললে সাদমান সাথে সাথেই বলে ফেলল। সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। কবুল বলার শেষে সাদমানকে রজনীর মুখ দেখতে বলা হয়। সাদমান কাপা কাপা হাতে রজনীর ঘোমটাটা সরায়। সাথে সাথে দেহের হৃদস্পন্দন থেমে যায়। পূর্ণতা পাবার আনন্দ বুঝি এটাই। এতে খুশি প্রশান্তি লাগছে যে বলে বোঝানো দেয়। সাদমান মুখে কিছু বিড়বিড় করে রজনীর মাথায় ফু দিল। তারপর লোকজনের তোয়াক্কা করলো না, রজনীর কপালে ওষ্ঠ ছুঁয়ে দেয়। পুরো শরীর বরফের মতো জমে যায় রজনীর। তারা এখন আমরাতে পরিণত হয়েছে, পবিত্র এক বন্ধনে আবদ্ধ হয়েছে, দুঃখ সুখের সঙ্গী হয়েছে। সন্ধ্যা হলে রজনীকে নিয়ে আসা হয় সাফায়াতদের বাসায়। রজনী খুব একটা কান্না করেনি। সাফায়াতদের বাসায় এসে রজনীকে সাদমানের রুমে নিয়ে আসা হয়। সাদমান যত দ্রুত সম্ভব রুমে চলে আসে। রজনীর কাছে এসে রজনীকে শাড়ি বদলে আসলে বলে। রজনী শাড়ি বদলে সুতি কাপড়ের শাড়ি পরে নেয়। সাদমান নিজেও রুমের ভেতর শেরওয়ানি বদলে টি শার্ট পরে নেয়। তারপর রজনীকে নিয়ে ব্যালকনিতে চলে আসে। আকাশটা কালো মেঘে ঢাকা। চাঁদের দেখা কখনো মিলছে তো আবার কখনো কালো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। সাদমান প্যান্টের পকেট থেকে একটা বাক্স বের করলো। রজনী তখন আকাশ দেখতে ব্যস্ত। সাদমান হাঁটু গেড়ে বসে বলল, মিসেস সাদমান, ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। ধন্যবাদ আমার জীবনকে এত সুন্দর করে দেবার জন্য। ধন্যবাদ আমাকে ভালোবাসতে দেবার জন্য। ধন্যবাদ। সাদমান শেষ করতে পারল না। তার আগেই রজনী সাদমানের গালে হাত রেখে বলল, ধন্যবাদ আপনাকে সাদমান, আমাকে দ্বিতীয়বার স্বপ্ন দেখার সাহস দেওয়ার জন্য। সাদমান গাল থেকে রজনীর হাত সরিয়ে অনামিকা আঙ্গুলে আংটিটা পরিয়ে দিয়ে চুমু খেয়ে দাঁড়িয়ে বলল, ভালোবাসি আপনাকে ভীষণ। রজনী সাদমানকে জড়িয়ে ধরে বলল, আমিও আপনাকে ভীষণ ভালোবাসি সাদমান। আমার হাত কখনো ছেড়ে দিয়েন না। একবার নিজেকে সামনে নিতে পেরেছি, কিন্তু দ্বিতীয়বার আর পারবো না। সাদমান শক্ত করে জড়িয়ে ধরে বলল, কখনো ছাড়বো না এই হাত আপনার। আপনি ভরসা করতে পারেন আমায়। ভরসার অমর্যাদা আমি কখনোই করব না। ব্যালকনিতে আকাশের দিকে তাকিয়ে আছে নীতি। হাতে জলজল করছে রোহান সুমার ছবি, সাথে নেহাল আর ওর ফ্রেন্ডরাও আছে। কি হাসি খুশি লাগছে রোহানকে, অথচ নীতির জীবনে হাসি খুশি নেই আজ। লোকটা তো পাষাণ কেন? একটু বেশি ভালোবাসে বলেই লোকটা এমন করছে। ভালোবাসলে এত কষ্ট কেন হয় হৃদয়ে? আচ্ছা, আজ থেকে যদি এই নীতি রোহানকে না ভালোবাসে, তাহলে কি এই কষ্ট থেকে নীতি মুক্তি পাবে? হ্যাঁ, পাবে মুক্তি। ভালোবাসাও থাকবে না হৃদয়ে, তাহলে যন্ত্রণাও হবে না। নীতি ফেসবুক থেকে বের হয়ে আসে। কাঁপা কাঁপা গলায় বলল, কাউকে নিজের সবটা দিয়ে ভালোবাসতে নেই। নিজের জন্য কিছু রেখে দিতে হয়, না হলে পরে পস্তাতে হয়। আর যাকে ভালোবাসবে তার থেকে অবজ্ঞা সহ্য করতে হয়। আপনাকে নিজের সবটা দিয়ে ভালোবাসার ফল এখন পাচ্ছি, তাই তো আপনাকে পাবার তীব্র ইচ্ছে নিয়ে আজ থেকে আমি আপনার থেকে দূরে সরে আসলাম। কি বলুন তো, আমি খুব করে দেখলাম, ভাবলামও, যে মানুষটা আমাকে ছাড়া ভালো থাকে, আমার থাকা না থাকা কিছু যায় আসে না, তাকে আর যাই হোক ভালোবাসা যায় না। আপনি ভালো থাকুন, আর আমি না হয় আজ থেকে নতুনভাবে ভালো থাকার চেষ্টা করব আপনি বিহীন। খুব কষ্ট হবে জানি, তবুও চেষ্টা করব খুব।